আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আর শুরুতেই উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। সরকার পরিকল্পিতভাবে এসব করছে, অভিযোগ মির্জা ফখরুলের। করোনায় 8 মাসে সর্বনিম্ন মৃত্যু 6 জন, শনাক্ত 2% নিচে। 18 মাস পর কাল শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা। দেশে আর খাদ্যাভাব হবে না, বিশ্ব খাদ্য দিবসের প্রধানমন্ত্রী। অপচয় কমানো, দুর্ভিক্ষ সৃষ্টির চক্রান্তের দিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান। বার্মিজ আচারের আড়ালে আসছে ভয়াবহ মাদক আইস। 2 ব্যবসায়ী সহ 12.5 কোটি টাকা মূল্যের সর্ববৃহৎ চালান আটক করেছে র্যাব। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে জানাতে চাই পুরো খবর। কি থাকছে? সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক প্রসঙ্গ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টাকারী অপকর্মের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, গত 12 বছরে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় কোনো ধরনের সহিংসতা বা সমস্যা হয়নি, কিন্তু এবার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক অপশক্তি এই অপকর্ম সৃষ্টি করেছে। অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে তোলার আহ্বান জানান তিনি। সাম্প্রদায়িক শক্তির অপকর্ম এবং বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। রঙিন খোয়াব দেখছে, অলিগলি খুঁজছে কিভাবে আজকে ষড়যন্ত্রের রাস্তায় ক্ষমতা দখল করা যায়। এদিকে কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে হামলার ঘটনা সরকার পরিকল্পিতভাবে করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের গণতান্ত্রিক অধিকারের আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে এসব করা হচ্ছে বলে দাবি করেন তিনি। বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে কর্মী সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কু সভায় বক্তব্য রাখেন। মির্জা ফখরুল বলেন, সরকার সার্চ কমিটির গঠনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠন করে সাজানো নির্বাচনের পায়তারা করছে। তাদের এজেন্টকে দিয়ে তারা ঘটনা ঘটানোর জন্যই তারা কুমিল্লাতে এই কাজটি করেছে। তারপর কি করেছে, ওইটাকে সূত্র ধরে আবার আপনার চাঁদপুর, দেশের বিভিন্ন অঞ্চলে, গতকাল আপনার নোয়াখালী চৌবহনীতে, আপনার এই চট্টগ্রামেও বিভিন্ন রকম সমস্যা তৈরি করে তার দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করে। আমরা আর নির্বাচনের ফাঁদে পা দিচ্ছি না আওয়ামী লীগের অধীনে। সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত থেকেই ষড়যন্ত্রমূলকভাবে কুমিল্লার পূজা মণ্ডপের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর খালেদা জিয়াকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত থেকেই গৃহান্তরীণ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। আরও তথ্য মাহবুব সৈকতের। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া অনুষ্ঠান। চিকিৎসা না দিয়ে নিপীড়ন করে বন্দিত্বের মধ্যে ফেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একের পর এক নির্যাতন করে যাচ্ছে। ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত থেকেই খালেদা জিয়াকে গৃহ অভ্যন্তরীণ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিলে 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 ওনাকে মেরে ফেলাই হলো সরকারের লক্ষ্য, সেই লক্ষ্যে ওনাকে গ্রেফতার করা হয়েছে। কথা বলেন কুমিল্লার পূজা মণ্ডপে কুরআন অবমাননা প্রসঙ্গেও। বাংলাদেশে বহু সমস্যা আছে, লুটপাট, ব্যাংক লুট, ব্যাংক ডাকাতি, চুরি, উন্নয়নের নাম দিয়ে টাকা পাচার, সমস্ত সমস্যাকে ধামাচাপা দেওয়ার জন্য এই সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে যাচ্ছে যাতে অন্য কেউ কোনো কথা বলতে না পারে। অপরদিকে জাতীয় প্রেস ক্লাবে কল্যাণ পার্টির আয়োজনে মিলাদুন্নবী আলোচনা সভায় সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত থেকেই কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছে, কে ঘটিয়েছে এটা আমরা জানি না, তবে যে ঘটিয়েছে এটা ষড়যন্ত্রমূলকভাবে ঘটিয়েছে।
এই সম্প্রীতি নষ্ট করে এটাকে রাজনৈতিক একটা রূপ দিতে চায়, যে যারা আপনারা ক্ষমতায় আছেন তাদের এটা দায়িত্ব ষড়যন্ত্রটি উদ্ঘাটন করা। কল্যাণমূলক দেশ গড়তে রাষ্ট্রীয়ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এবারে করোনা টিকাদান ও বিশ্ববিদ্যালয় খোলার খবর। দেশে করোনা সংক্রমণের নিম্নমুখী ধারার মধ্যে শনাক্তের হার নেমেছে 2% নিচে। একই সঙ্গে একদিনে শনাক্ত রোগী 300-র নিচে নেমেছে, আর মারা গেছে 6 জন, যা 8 মাসে সর্বনিম্ন। গত 24 ঘন্টায় 293 জনের করোনা শনাক্ত হয়েছে। 15ই মে এর চেয়ে কম 261 জনের শনাক্ত হয়, আর 11ই মার্চও 6 জনের মৃত্যু হয়। সবশেষ 24 ঘন্টায় 15,580 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.88%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে 15,65,174 জনের করোনা শনাক্ত হয়েছে, আর মারা গেছে 27,752 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 6 জনের মধ্যে 3 জন ঢাকা বিভাগে, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে মারা গেছে 1 জন করে। অন্য বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি। করোনা মহামারীর কারণে দীর্ঘ 18 মাস বন্ধ থাকার পর কাল শুরু হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতি। শিক্ষার্থীরা উদ্গ্রীব ক্লাসে ফেরার জন্য। শ্রেণীকক্ষে ফিরতে শিক্ষার্থীদের কমপক্ষে প্রথম ডোজ করোনা টিকা নেওয়া থাকতে হবে। উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান জানিয়েছেন, যেসব শিক্ষার্থী টিকা পায়নি তাদের দ্রুত টিকা নেওয়ার ব্যবস্থা করা হবে। রিপোর্ট টেনি ত্রঙের। করোনা মহামারীর কারণে 1.5 বছরেরও বেশি সময় নিষ্প্রাণ থাকা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার প্রাণ ফিরতে যাচ্ছে। রোববার শুরু হচ্ছে সশরীরে ক্লাস ও পরীক্ষা। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হতে যাচ্ছে ক্যাম্পাস। ক্লাসে ফেরা নিয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। অনলাইনে ক্লাস ও পরীক্ষা শিক্ষা জীবনের আমেজ শূন্য ছিল, এবার সেই ঘাটতি পূরণ হতে যাচ্ছে। আমাদের আগামী সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ডেটও তারা নিশ্চিত করেছেন 2 নভেম্বর থেকে। তার আগে সশরীরে কয়েকটি ক্লাস নেয়ার আয়োজন চলছে, আমাদের চেয়ারম্যান স্যার আমাদেরকে জানিয়ে দিবেন ইমেইলের মাধ্যমে। ভয় ওরকমভাবে নেই আসলে, আমরা যেহেতু 2 ডোজ টিকা নিয়েছি এবং আমাদের সবার স্বাস্থ্যবিধি মেনেই আসলে ক্লাস নেওয়া হবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। একটা তো অনলাইনে নেওয়া হয়েছে, যদি বাস্তবে সেগুলো রিভিউ করা হয় আশা করি সেটা আমাদের জন্য ফলপ্রসূ হবে। সশরীরে ক্লাস ও পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের কমপক্ষে প্রথম ডোজ টিকা গ্রহণ করতে হবে। কেউ টিকা না পেয়ে থাকলে বিশ্ববিদ্যালয়ের টিকা ক্যাম্পেইন থেকে সহজেই টিকা নেওয়া যাবে। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান জানান, করোনাকালেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী স্থবির ছিল না। এবার সশরীরে শ্রেণীকক্ষে তাদের উপস্থিতি মনোযোগ বিকশিত করবে। আমাদের শিক্ষার্থীরা তো সবসময় শিক্ষক এবং শিক্ষার্থী পারস্পরিক সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গিতে আমাদের সকল কার্যক্রমই সবসময় পরিচালিত হচ্ছিল। আমাদের শিক্ষার্থীরা কখনো স্থবির হয়ে পড়েনি। তাদের শ্রেণী কার্যক্রম, পরীক্ষা কার্যক্রম সবগুলোই চলছিল। এখন সশরীরে হবে। তো এই সশরীরে হলে তাদের অনেকগুলো প্রতিকূলতা, অনেকগুলো সীমাবদ্ধতা, সেগুলো কাটিয়ে ওঠার উদ্যোগ এখানে গৃহীত হবে। সে কারণেই মূলত এই যত দ্রুত সময়ের মধ্যে আমরা সম্ভব ছিল সশরীরে শ্রেণী কার্যক্রম পরিচালনার, সেই উদ্যোগটি একাডেমিক কাউন্সিল গ্রহণ করেছে। সবার সুরক্ষা বিবেচনায় আসন বিন্যাসের ক্ষেত্রেও বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে একাডেমিক কাউন্সিল। ট্যানি ত্রং, মাই টিভি, ঢাকা। এদিকে সিলেট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল খোলার আগেই শিক্ষার্থীদের টিকা নেওয়া শুরু হয়েছে। সকালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। তিনি বলেন, করোনার কারণে বিপর্যস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আগামী 25শে অক্টোবর বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলবে, আর নভেম্বরের প্রথম সপ্তাহে ক্লাস ও পরীক্ষা শুরু হবে। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের তথ্যচিত্রে সৌবি আয়াতের প্রতিবেদন। আগামী 25শে অক্টোবর খুলবে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। তার আগেই সব শিক্ষার্থীর করোনার টিকা গ্রহণ নিশ্চিত করতে চান কর্তৃপক্ষ। এজন্য শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ। যারা রেজিস্ট্রেশন করার পরও টিকা দিতে পারেনি, হয়তো এনআইডি আছে অথবা এনআইডি নাই, তাদের সবাইকে আমরা এখানে
টিকার আওতায় নিয়ে আসবো আমাদের ক্যাম্পাসে, এবং আমাদের যত শিক্ষার্থী টিকা দিতে পারেনি তাদের সবাইকে আমরা টিকার আওতায় নিয়ে আসবো। প্রথম দিন টিকা দেওয়া হয় স্নাতকোত্তর ও স্নাতক চতুর্থ বর্ষের নিবন্ধনকৃত ৩০০ শিক্ষার্থীকে। টিকা নেওয়ার আগে তাদের টোকেন সংগ্রহ করতে হয়। বিশ্ববিদ্যালয় এলাকায় টিকার ব্যবস্থা করায় অভিভূত শিক্ষার্থীরা। হল ও ক্লাস সহ পরীক্ষা শুরুর জন্য মুখিয়ে আছেন তারা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভ্যাকসিন নিতে পেরে আমি নিজেই আসলে আনন্দিত। আমাদের যে টিকা কার্যক্রম এটা আসলে আমাদের মাননীয় উপাচার্য স্যার একটা ভূয়সী প্রশংসার দাবি রাখেন। জন্ম নিবন্ধনের মাধ্যমে দিতেছে, তো কোনো রকম অসুবিধা নেই এখানে। আকাঙ্ক্ষা ছিল যে আমরা ফাইজারের টিকাটা নিব, অনেকদিন আমি রেজিস্ট্রেশন করে আমি টিকাটা নেইনি সিনোফার্মের টিকা দেখে, তো ফাইজারের টিকা আমরা খুবই আনন্দিত। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্য অধিদপ্তর ও সিলেট সিটি কর্পোরেশন সহযোগিতা করছে। শিক্ষার্থীদের সুশৃঙ্খলভাবে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, পর্যায়ক্রমে টিকা পাবেন অন্য বর্ষের শিক্ষার্থীরাও। আজকে ৩০০ জন পর্যন্ত টিকা দিতে পারবে। একটা টিকা দেওয়া ছাড়া হলে উঠানো হবে না। অতএব যারা এখনো পর্যন্ত টিকা দেয় নাই তাদেরকে পর্যায়ক্রমে আমরা আগামীকাল থেকে ডাকবো। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা চালু করা হবে। সোবি আয়াত, মাই টিভি নিউজ ডেস্ক। বিশ্ব খাদ্য দিবসের খবর। দেশে আর কখনো খাদ্যাভাব হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ যেন চক্রান্ত করে দুর্ভিক্ষ সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নিরাপদ খাদ্য ও পুষ্টির নিশ্চয়তার পাশাপাশি অপচয় কমানোর তাগিদ দেন শেখ হাসিনা। সাইতুর রহমান আবিরের রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রী। বিশ্ব খাদ্য দিবসে কৃষি মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন উন্নত জাতের বঙ্গবন্ধু ধানের বীজ। বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রবর্তিত সমন্বিত যৌথ খামার বা সমবায় ভিত্তিক চাষাবাদ প্রচলনে মৌলিক চাহিদা পূরণের সফলতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। খাদ্য পুষ্টি আমাদের সব গবেষণাগুলি কিন্তু এটা কিন্তু চলমান থাকতে হবে, একটা গবেষণা করেই বন্ধ করা যাবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। জাতির পিতার স্বপ্ন ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলব। কাজেই নিরাপদ খাদ্য, পুষ্টির নিশ্চয়তা এবং শিক্ষা চিকিৎসা সহ মৌলিক চাহিদাগুলি পূরণ করা, এবং বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বিএনপি ও আওয়ামী লীগের নীতি ও আদর্শগত তফাৎ ব্যাখ্যা করেন বঙ্গবন্ধু কন্যা। অনেক দেশ খুব দুর্ভিক্ষ অবস্থা দিকে চলে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের জাতির পিতার ভাষা বলতে হয় যে বাংলাদেশের মাটি আছে, মানুষ আছে, আমরা যেন কখনো খাদ্যের অভাবে আর না ভুগি। উত্তরবঙ্গ আওয়ামী লীগ সরকার আসলেই মঙ্গামুক্ত হয়, কাজে মঙ্গামুক্তই থাকবে। বাংলাদেশে আর যেন কখনো দুর্ভিক্ষ না হতে পারে, আর কেউ যেন চক্রান্ত করে দুর্ভিক্ষ করতে না পারে, সেদিকে বিশেষভাবে আমাদের দৃষ্টি দিতে হবে। মহামারী কিংবা দুর্যোগেও সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে খাদ্যাভাব হয়নি বলেও জানান প্রধানমন্ত্রী। নিরাপত্তা খাদ্য ও পুষ্টি নিশ্চয়তার পাশাপাশি অপচয় কমানোর তাগিদ দেন সরকার প্রধান। এই অপচয় যেন না হয়, বরং যে খাদ্যগুলি অতিরিক্ত থাকে সেটাকে আবার পুনঃব্যবহার করা যায় কিভাবে, সে বিষয়টা আমাদের চিন্তা করতে হবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। অন্যান্য প্রসঙ্গ। রাজধানী যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে 5 কেজি 50 গ্রাম আইস সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। জব্দকৃত আইসের বাজার মূল্য 12.5 কোটি টাকা জানিয়ে র্যাব বলছে, দেশে জব্দকৃত আইসের এটি সবচেয়ে বড় চালান। র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আল মঈন জানান, বার্মিজ আচারের আড়ালে দেশে ঢুকছে ভয়াবহ মাদক আইস। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বর্তমান সময়ে সবচেয়ে আলোকিত মাদকের নাম আইস বা ক্রিস্টাল মেথ, যার মধ্যে ইয়াবার মূল উপাদান অ্যামফিটামিনের পরিমাণ অনেক বেশি। সম্প্রতি টেকনাফ কেন্দ্রে কয়েকটি চক্র পার্শ্ববর্তী দেশ মিয়ানমার হতে নাফ নদী পেরিয়ে কক্সবাজার হয়ে আচার ও চায়ের চালানের আড়ালে ভয়াবহ মাদক আইস নিয়ে আসে বাংলাদেশে, যা পরবর্তীতে চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয় রাজধানী সহ সারা দেশে।
সকালে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ যাবৎকালে আইসের সবচেয়ে বড় চালান সহ 2 জনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে 5 কেজি 500 গ্রাম আইস, একটি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গোলাবারুদ, 2টি মোবাইল ও 3টি দেশি বিদেশি সিম কার্ড উদ্ধার করা হয়। অদ্য সকালে র্যাব গোয়েন্দা শাখা এবং র্যাব 15 একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ি এলাকা হতে মাদক টেকনাফ কেন্দ্রিক মাদক চোরা কারবারির অন্যতম হোতা খোকন ও রফিককে 5 কেজি 50 গ্রাম আইস সহ একটি বিদেশি অস্ত্র, গুলি এবং দেশীয় মুদ্রা এবং বিদেশি সিম সহ আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত আইসের বর্তমান বাজার মূল্য প্রায় 12.5 কোটি টাকা। আটককৃত খোকন আইসের অন্যতম হোতা জানিয়ে এদের কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথাও জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এই পরিচালক। বিগত বেশ কয়েক বছর যাবৎ এই গ্রেফতারকৃতরা টেকনাফ কেন্দ্রিক ইয়াবা সহ অন্যান্য মাদক চোরাকারবারি করে আসছিল। এই সিন্ডিকেটের আরও বেশ কয়েকজন সদস্য ঢাকার উত্তরা, বনানী, মোহাম্মদপুর, মিরপুর ও গুলশান এলাকায় রয়েছে, যেখানে এই মাদকগুলো স্থানান্তরের একটি পরিকল্পনা ছিল। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন সহ 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও 9 জন। বিকেল 3টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলের ঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে 5 জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 1 জন মহিলা ও 2 শিশু রয়েছে। শেরপুরগামী সুপারি রহিম পরিবহনের একটি বাস ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলের ঘাট নামক স্থানে অপর একটি বাসকে ওভারটেক করার সময় দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ড্রাম ট্রাককে ধাক্কা দিলে বাসের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পুলিশ সুপার মোহাম্মদ আহমারুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা 2টি বাস প্রতিযোগিতা করে আসার পথে ত্রিশালের চেলের ঘাট দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের সাথে শেরপুরগামী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই একই পরিবারের 4 জন সহ 5 জন নিহত ও 10 জন আহত হন। আহতদের 1 জন হাসপাতালে মারা যান। নিহতরা হলেন ফুলপুর উপজেলার হুজু, তার স্ত্রী ফাতেমা, ছেলে আব্দুল্লাহ ও মেয়ে আজমিনা এবং তার শ্বশুর নজরুল ইসলাম। অন্য 2 জনের পরিচয় পাওয়া যায়নি। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে অচিরে রাজধানীর সব খাল দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। স্থানীয় একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি কথা জানান। আর মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী এখনও সেবা দিতে পারেনি ঢাকা ওয়াসা বলে মন্তব্য করেন ঢাকার 2 মেয়র। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন খাতের 50 বছরের অর্জন উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রী ঢাকার 2 মেয়র সহ প্রকৌশলীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে ঢাকা ওয়াসা। নগরীতে অঞ্চলভিত্তিক ফিকাল স্লাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পরিশোধন ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে বলে জানান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এই যে স্যানিটেশন, এই পানিগুলা কই, আমাদের বর্জ্যগুলো কই যাবে? এটি ডাইরেক্ট যাচ্ছে হলো এই খালে, লেকে যাচ্ছে, বাড়িধারা লেকে যাচ্ছে, বনের লেকে, গুলশান লেকে যাচ্ছে, এবং এখান থেকে দুর্গন্ধ এবং মশার সৃষ্টি হচ্ছে। আমাদেরকে অঞ্চল ভিত্তিক আমাদেরকে ফিক্যাল স্লাস ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য জায়গা যদি করে দেওয়া হয়, তখন জায়গা যখন থাকবে ওখানে আমরা ট্রিটমেন্ট করে ওয়াটারটাকে আমরা রিলিজ করে আমরা ড্রেনের সাথে করে দিব, এবং সেটি কিন্তু হবে মাছের জন্য উপকারী। ওটুক পর্যন্তই আমরা পয় নিষ্কাশনের মূল দায়িত্ব ওয়াসার হলেও অভিজাত এলাকায় পয় নিষ্কাশন এখনও কার্যকর হয়নি বলে অভিযোগ করেন ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলেন নূর তাপস। ঢাকা শহরের অভিজাত এলাকায়ও এখন পর্যন্ত পয় নিষ্কাশন ব্যবস্থা কার্যকর নেই। যা এখন পর্যন্ত আছে সেটা আমরা দেখছি, সেটা হলো স্থানীয় শৌচাগার অথবা গণশৌচাগার। কিন্তু সেই পয়টা কিভাবে ব্যবস্থাপনা করা হবে, কিভাবে যাবে, সেই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত এতগুলো মহাপরিকল্পনা হয়েছে, এই বিষয়টা নির্ধারণ হয়নি। কিন্তু পয় নিষ্কাশনের মূল দায়িত্ব কিন্তু আবারও বলতে হয় ঢাকা ওয়াসা। নগরীর পানি নিষ্কাশনে ওয়াসা সহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান স্থানীয় সরকার সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। যারা যে কাজ করার দরকার তাদের কাছে সেই কাজ করতে হবে। এখন আপনি তো সব কাজের জন্য যোগ্য না, আমিও সব কাজের জন্য যোগ্য না। যিনি যে কাজের জন্য তাকে সেটা দিতে হবে, এই দায়িত্ব দিতে হবে। সব কিছু আমি চাই আমার অধীনে থাকবে, কিন্তু আমি কোনোটাই করব না।
তো এই মানসিকতা আমাদের মধ্যে পরিবর্তন আসতে হবে। এটা বেশিরভাগ জায়গাতে এরকম সব দায়িত্ব আমি নেব, সব দায়িত্ব। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার একটি শোক সংবাদ। মাই টিভির পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর বড় ভাই মাই টিভির পরিচালক অর্থ শাহাবুদ্দিন সবুজের জানাজার নামাজ শেষে বরিশাল মুসলিম গোরস্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। বাদজুহর নগরীর কাউনিয়া হাউজিং বড় মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী, স্থানীয় কাউন্সিলর, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে অঞ্জুমান মুসলিম গোরস্থানে মরহুমকে পিতামাতার পাশেই দাফন করা হয়। মৃত্যুকালে তিনি 2 ছেলে, 1 মেয়ে, ভাই বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শাহাবুদ্দিন সবুজের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। আমার বাবা, বন্ধু, আত্মীয় স্বজন, আমাদের ভুল ত্রুটি হতে পারে, আমার বড় ভাই ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা করে দেবেন। আর যদি কোনো ক্ষমা না আসে তাও আমাদেরকে জানাবেন। যদি কোনো পাওনা দেওয়া তার থেকে থাকে, আমরা ভাইরা আছি, আমরা যারা আছি আমরা সেটা ইয়ে করবো। আর আপনারা যদি ক্ষমা করে থাকেন তাহলে আমি অনেক খুশি হব, আমি দোয়া করবো আল্লাহর দরবারে। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে 4 দিন বন্ধ থাকার পর বেনাপোল পেট্রোপল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি রপ্তানি আজ বাণিজ্য শুরু হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ভারত থেকে আমদানি হয়েছে 7 ট্রাক আর রপ্তানি হয়েছে 62 ট্রাক পণ্য। বেনাপোল করগু শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে 12 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত বেনাপোল পেট্রোপল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিল। এর সাথে সংবাদ একেবারে শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই। বিনষ্টকারীদের ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি উবায়দুল কাদেরের। সরকার পরিকল্পিতভাবে এসব করছে, অভিযোগ মির্জা ফখরুলের। করোনায় 8 মাসে সর্বনিম্ন মৃত্যু 6 জন, শনাক্ত 2% নিচে। 18 মাস পর কাল শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা। দেশে আর খাদ্যাভাব হবে না, বিশ্ব খাদ্য দিবসে প্রধানমন্ত্রী। অপচয় কমানো ও দুর্ভিক্ষ সৃষ্টির চক্রান্তের দিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান। বার্নিস আচারের আড়ালে আসছে ভয়াবহ মাদক আইস। 2 ব্যবসায়ী সহ 12.5 কোটি টাকা মূল্যের সর্ববৃহৎ চালান আটক করেছে র্যাব। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvpt নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বার্তা কক্ষ থেকে বিদায় নিচ্ছে মেহেদী হাসান খান। আর দর্শক, করোনা সংক্রমণ হতে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।